আমার দৃষ্টিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে যে দেশের জনগণ ভোট দিতে পারে না, জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত, দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। সেই জায়গা থেকে আপনার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা কিংবা আইনের শাসন নিশ্চিত করা এবং জনগণের যে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে মূল ইস্যু বা জনগণের মূল এজেন্ডা। কিন্তু আপনারা দেখেছেন বা এটা সবাই জানেন যে বর্তমানে যে অগণতান্ত্রিক সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে, তারা তো এক প্রকারের বন্দুকের নলের মুখে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় আছে, কোনো নির্বাচন দিয়ে নয় কিংবা জনগণের সমর্থন দিয়েও নয়। সেই জায়গা থেকে তারা তাদের এই অবৈধভাবে ক্ষমতায় থাকার পথকে মসৃণ করার জন্য যখন জনগণ নানান ইস্যুতে সংগঠিত হয় কিংবা আপনার জনগণ যখন প্রতিবাদ মুখর হয়, তখন তারা নানাভাবেই প্রতিবাদ করার চেষ্টা করে। তখন তারা নানাভাবেই, মানে সরি প্রতিবাদ না, তখন এই ইস্যুগুলো কিংবা জনরোষকে আড়াল করার জন্য আর্টিফিশিয়াল ভাবে অনেক ঘটনা ঘটায়। সেটা দেখা যায় যারা সেই ঘটনার সাথে জড়িত থাকে কিংবা যাদের দ্বারা ঘটে তারা হয়তো জানেও না যে সরকার এই ইস্যুকে আড়াল করার জন্য এরকম ঘটনা ঘটাচ্ছে। সেই জায়গা থেকে আমার মনে হয় না যে বর্তমানের আসলে দেশের মূল ইস্যু ভাস্কর্য বিতর্ক। এই ভাস্কর্য বিতর্ক আমি মনে করি যে এটি সরকার ইচ্ছাকৃত ভাবে বা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এটিকে একটা এই আজকের এই জায়গায় আসার সুযোগ করে দিয়েছে, এই অবস্থার তৈরি করেছে। কারণ ধরেন যারা ভাস্কর্যের বিরোধিতা করছে বা যারা ভাস্কর্যের বিরুদ্ধে এটা অপসারণের দাবি জানিয়েছে, তারা বিশেষ করে যে ধর্মীয় সংগঠন নেতা, তাদের সাথে কিন্তু সরকারের বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে। তাতে তারপরে আপনার এখন দেখা যাচ্ছে যে একটা মুখোমুখি অবস্থা। এখন এখানে ধরেন বাংলাদেশের দেখা যাচ্ছে যে আপনার যারা ক্ষমতায় আছে, রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা সুতরাং বৈধভাবে হোক বা অবৈধভাবে হোক বিভিন্ন জনগোষ্ঠী সরকার মানে বিভিন্ন প্রতিনিধিরা তাদের কাছে দাবি জানাবে এবং সরকার যেটাকে যৌক্তিক মনে করবে, ন্যায়সঙ্গত মনে করবে সেটাকে আমলে নিবে, যেটাকে যৌক্তিক ন্যায়সঙ্গত মনে করবে না সেটাকে না, আমি রিজেক্ট আমি করবে। আমি আপনাকে একটু একটু এখানে একটু প্রশ্ন করতে চাই যে এই ইস্যুটি তো সরকার সৃষ্টি করেনি। বা আপনি যদি হেফাজত ইসলামের যদি বলেন যে যুগ্ম সম্পাদক আপনার মামুনুল হক, তিনি ইস্যুটি ক্রিয়েট করেছেন, এবং একই সঙ্গে আপনি যদি ইসলামী আহ, আন্দোলন বাংলাদেশ তার যে নায়েবে আমির রয়েছেন, সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম, তারা একই দিনে একই সময়ে এই কথাটি বললো, ওখানে সমাবেশ করলো, আর ঢাকা আরেকটি প্রোগ্রাম করে আমার মামুনুল হক বলল বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য, এদেশে সব মূর্তি ভেঙে ফেলা হবে। এই আপনি তাহলে কিভাবে বলেন যে সরকার ইস্যুটি ক্রিয়েট করছে? আপনি ধারণা থেকে কেন বলবেন? আপনি কি এটি কি প্রমাণ করতে পারবেন? না, আমি দেখেন আমি বলছি যে এটা যে আপনার আমার কথাটা শেষ করি, তারপরে তাহলে আপনার উত্তরটা অনেকটা বের হয়ে আসবে। যেটি বলছিলাম যে আপনার যখন আলেমুলামারা এই দাবিটি জানিয়েছিল সরকারের সাথে, এই আলেমুলামাদের বিশেষ করে এই বর্তমানের যে রাইজিং সংগঠন ইসলামী মূল্যবোধের মানুষের যে অন্যতম একটি সংগঠন, আলেমুলামাদের সংগঠন হেফাজতে ইসলাম, এই সংগঠন এর আগেও বিভিন্ন দাবি দেওয়া জানিয়েছিল। সরকার তাদের সাথে নেগোসিয়েশন করেছে এবং তাদের দাবি মেনে সরকার হাইকোর্টের সামনে থেকে আপনার থেমিসের মূর্তিকে অপসারণ করেছিল এবং সেই সময় প্রধানমন্ত্রীর যে অবস্থান আমরা দেখেছিলাম সেটি কিন্তু ওই থেমিসের মূর্তির নিয়ে তিনিও প্রশ্ন তুলেছিলেন যে এটাকে কেন আপনি কি মনে ইন্ডিয়ার করেন, সামনে আমি রাখা কি মনে করেন প্রধানমন্ত্রী যে থেমিসের মূর্তি হাইকোর্টের সামনে থেকে সরিয়েছেন, আপনি কি এর বিরোধিতা করেন না প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানান? আপনি কি মনে করেন? আসলে আমার বিরোধিতা কিংবা স্বাগত জানানোর বিষয় না, আমি জাস্ট আপনার প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে বলছি যে প্রধানমন্ত্রী তখন আলেমুলামাদের দাবির প্রতি মানে বলা চলে যে একমত হয়ে তখন ওই থেমিসের মূর্তি সরিয়েছিলেন। কাজে আজকে যখন আলেমুলামারা দাবি করছে, যদি সরকার মনে করে যে এটা তারা সরাবে, তারা সেটা দাবি মেনে নিতে পারে। আর যদি সরকার মনে না করে যে না এই দাবিটা অযৌক্তিক, সেটাও আলেমুলামাদেরকে একটা বিবৃতি সরকারের পক্ষ থেকে তারা জানাতে পারে যে আপনারা যে দাবিটা করছেন এইটা সরকারের পক্ষে মানা সম্ভব নয়। কিন্তু সেরকম কোন সমাধান কিংবা নেগোসিয়েশনের পথে না যে আমরা দেখছি যে সরকার ধরেন আপনার যে জিনিসটা বলেছিলেন যে ভাস্কর্য নিয়ে প্রথমে দাবি তুলেছিল চরমোনাই পিসাবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা আপনার জোলাইবারে সমাবেশ করেছিল দুইবার। একই দিনে তারপরে একই দিনে না না, একই দিনে নূর, আপনি যদি খেয়াল করেন ধোলাইপাড়ের সমাবেশ এবং মামুনুল হকের যে ঢাকায় যে আরেকটি অনুষ্ঠান, একই দিনে, কিন্তু একই দিনে আপনি যদি খেয়াল করেন। জি বলুন।
জি, আমি সেটা বলছিলাম, ধরেন চরমনাই পীর সাহেব জানালো, মামুনুল হক সাহেবরা জানালো। তো শুরুর দিকে আমি একটা জিনিস দেখেছি যে আলেম ওলামারা যত শক্তভাবে তাদের দাবির প্রতি অটুট ছিলেন যে ভাস্কর্য সরাতে হবে, কিন্তু ইদানিং কিন্তু বা সাম্প্রতিক বক্তব্য আলেম ওলামাদের কাছ থেকে আমার মনে হয় একটা মার্জিত বক্তব্য এসেছে যে তারা 90% মুসলমানের দেশ হিসেবে তারা সরকারের প্রতি দাবি জানিয়েছে। এখন সরকার এটা বিবেচনা করবে যে তারা এটা রাখবে কিনা। কাজী এখানে তো ধরেন আর বেশি কিছু নাই, সরকার বলছে যে না, তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য না এটা মানাবে, সুতরাং এখানে আর বিতর্কের কিছু থাকে না। কিন্তু আমি একটা জিনিস বলি যে প্রথমে ধরেন এটা নিয়ে সরকার নীরব ভূমিকা থাকলেও পরবর্তী প্রথমত মুক্তিযুদ্ধ মঞ্চকে মাঠে নামালো, তারপরে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, এবং বর্তমান যে অবস্থাটা দাঁড়িয়েছে সেটা আমি মনে করি সরকার এক প্রকারের ইসলামের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিচ্ছে, কারণ আলেম ওলামাদের ওয়াজ মাহফিল বন্ধ করে দিচ্ছে। আলেম ওলামাদের নিয়ে ছাত্রলীগ, যুবলীগ তারা বিষেধগার করছে, এটা তো সমাজে বিদ্বেষ ছড়াচ্ছে, এটা আসলে আমাদের না, কাম্য কিন্তু নয়। কিন্তু কিন্তু আপনি সেটা তো বলছেন, কিন্তু একটি প্রশ্ন হচ্ছে যে এই যে ভাস্কর্য ইস্যু তারা তৈরি করেছে, আপনার বিবেচনা বোধ কি বলে যে তারা ভাস্কর্যকে মূর্তি বলছে এবং একই বলছে, আপনি এটাকে কিভাবে দেখেন? এইখানে আসলে ধর্মীয় জ্ঞান আমার অতটা নাই, বিশেষ করে ইসলাম ধর্মের দৃষ্টিতে ভাস্কর্য মূর্তিকে নিয়ে যে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয়েছে সেই বিষয়ে আমার চেয়ে ধরেন আমার মনে হয় যে আলেম ওলামারাই পারফেক্ট বক্তব্য দিতে পারে, কারণ রাষ্ট্রপতিও যখন নামাজ পড়তে যায় ইমামের পিছনে দাঁড়ায়। আমি ভিপি, ডাকসুর ভিপি, ছাত্রদের নেতা, রাজপথের আন্দোলন সংগ্রামে জ্বালাময় বক্তব্য দিই, কিন্তু আমিও যখন নামাজ পড়তে যাই একজন ইমামের পিছনে দাঁড়াই। কাজে সেক্ষেত্রে আমার মনে হয় এই ক্ষেত্রে আলেম ওলামারাই হচ্ছে আমার চেয়ে উপযুক্ত ব্যাখ্যা বিশ্লেষণের জন্য যোগ্য। সেক্ষেত্রে এটা আলেম ওলামারা ভালো বলতে পারবে। তবে আমার দৃষ্টিতে যে ব্যাখ্যাটি আমি দিয়েছিলাম যে আলেম ওলামাদের উদ্দেশ্যে এবং সরকারকেও আমি যেটা আহ্বান জানিয়েছিলাম যে ধরেন বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বাস করে, বাংলাদেশ তো একেবারে ফুল আপনার ইসলামিক রাষ্ট্র যে আমরা চাইলেই কোরআন সুন্নাহর আইন 100% শতভাগ সব জায়গায় বাস্তবায়ন করতে পারবো এটি সম্ভব নয়, কারণ এখানে অন্যান্য ধর্মাবলম্বী মানুষ বাস করে। কিন্তু যে কোনো ধর্ম, সম্প্রদায়, বর্ণের মানুষ, গোষ্ঠীর মানুষ কিন্তু একটা দাবি দেওয়া জানাতে পারে যারা রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রের কাছে। এখন রাষ্ট্র বিবেচনা করবে যে এটি আসলে তার চরিত্রকে ঠিক রেখে, রাষ্ট্রের বৈশিষ্ট্যকে ঠিক রেখে কতটুকু মানা যায়। কিন্তু এখানে একটা সাংঘর্ষিক অবস্থার তো প্রশ্নই ওঠে না বর্তমানে। আমি মনে করি যে সরকারই এক প্রকারের প্রচ্ছন্ন প্রশ্রয় দিয়ে এবং এটাকে মানে সুযোগ দিয়ে এখন একটা মানে তালগোল পাকিয়ে একটা হোয়াট ইস্যু তৈরি করেছে।